আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহার রবি এবং আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত কিছুটা শিথিল করা হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন, খোলা থাকতে পারে শপিং মল ও দোকানপাট। বিকেলে সচিবালয়ের সভা শেষে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে গেল একদিনে সারা দেশে মারা গেছে 220 জন, আর সর্বোচ্চ শনাক্ত হয়েছে 13,768 জন। খুলনা বিভাগে সবচেয়ে বেশি 48 জন মারা গেছে। বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। 220 মৃত্যু আর সর্বোচ্চ সংক্রমণের দিনে চলমান লকডাউন শিথিল করার ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গরু ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে একথা জানান তিনি। এই যে তাদের গরু কিংবা যে তাদের পশু যারা যেগুলো এতদিন কুরবানির জন্য তৈরি করেছে, কাজে এই বিক্রি করেই যা পাওয়া সেটা পেতে হবে। দোকান মালিক সমিতি যারা আছে তারা কিন্তু এই 2 ঈদের জন্যই বসে থাকে, তাদের সমস্ত খরচ কিন্তু এই 2 ঈদের সময় হয়। জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলোর মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা আপনি শুনতে পাবেন। এদিকে গেল একদিনে করোনায় সারা দেশে মারা গেছে 220 জন। এতে মোট মৃত্যু দাঁড়ালো 16,639, আর নতুন 13,768 জন সহ মোট শনাক্ত হয়েছে 10,34,957 জন। নতুন শনাক্তের হার 31.24%। গেল একদিনে মৃত্যুতে এগিয়ে আবারও খুলনা বিভাগ, মারা গেছে 55 জন। এছাড়াও বরিশালে 22, ময়মনসিংহে 17, যশোরে 17, রাজশাহীতে 14, চট্টগ্রামে 14 ও টাঙ্গাইলে 9 জন সহ বিভিন্ন জেলায় করোনায় মৃত্যু বেড়েই চলছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। রাজধানীর হাসপাতালগুলোতে আইসিইউ এর শয্যা সংকট তৈরি হয়েছে। চিকিৎসা পেতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছে মানুষ। এদিকে করোনা ভাইরাসের প্রতিরোধে ঢাকা সহ দেশের সিটি কর্পোরেশন এলাকায় আগামীকাল থেকে মডার্নার টিকা দেয়া হবে, আর জেলা ও উপজেলা পর্যায়ে দেয়া হবে সিনোফার্মের টিকা। জুবাইর সানির রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার থেকে রাজধানীর 47টি কেন্দ্র সহ দেশের 12 সিটি কর্পোরেশন এলাকায় প্রয়োগ করা হবে মডার্নার টিকা। তবে রাজধানীর 60টি কেন্দ্রে প্রবাসীদের জন্য চলবে ফাইজারের টিকাদান। প্রবাসীরা মঙ্গলবার থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি কর্পোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। পাশাপাশি সাধারণ নাগরিকরাও মডার্নার টিকা নিতে পারবেন। মডার্নার টিকা প্রয়োগের দিন থেকেই ঢাকার কেন্দ্রগুলোতে বন্ধ হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ প্রদান। এখন পর্যন্ত টিকা ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছে সাধারণ মানুষ। প্রথমে কাগজ আনতে রিসিট নিছি, রিসিট নেওয়ার পরে সিরিয়াল দিয়েছি, সিরিয়াল দেওয়ার পরে সিরিয়াল নাম্বার ডাকছে, এবার আবার কাগজ দিছি, আবার একটা রিসিট দিয়ে দিচ্ছে টিকা দিয়া। এবার জমা নিল, জমা নিয়ে আসার পরে যার যার নাম মোতাবেক ওখানে রাখি, পরে যে আসে ভ্যাকসিন দিল, কোনো সমস্যা নাই। করোনা কালে এইভাবে আসলে সবাই একসাথে একটু, আমার মনে হয় এটা স্বাস্থ্যবিধিটা সঠিকভাবে আসলে মানা হচ্ছে না। তবে প্রবাসীরা দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখের আগেই ফ্লাইট থাকায় টিকা পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন। আমার 28 তারিখে ফেলাই, এখন আমি একটা টিকা পাইছি। বাংলাদেশ এয়ারলাইন্সে আমি যখন গেছি, ওনারা বলছে 2টা টিকা হলে হোম কোয়ারেন্টাইন করা যাবে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একটা টিকা হলে করা যাবে। এই তথ্যটা আমরা পাচ্ছি না। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। তৈরি হয়েছে আইসিইউ সংকট। না, আমাদের এখানে দেখেন 20টি শয্যা আইসিইউর, এবং এটা তো কখনোই খালি থাকার সুযোগ নেই। আমাদের এই যে প্রায় 687 জন পেশেন্ট, এতক্ষণ 700 হয়ে গেছে। তো 700 পেশেন্টের যে পরিমাণ, মানে ইন্টারন্যাশনাল যে পরিসংখ্যান, এটা যদি 1% লোকও যদি ক্রিটিক্যাল হয়, তাতেও কিন্তু 7 জন লোক প্রতিদিন আইসিইউর জন্য। আমাদের তো সবই ক্রিটিক্যাল পেশেন্ট আসে, প্রচুর আইসিইউর ডিমান্ড থাকে। কোরবানি ঈদে সাধারণ মানুষ সচেতন না হলে সংকট ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা লোকের অক্সিজেন লাগে, তো অক্সিজেন। জুবাইর সানি, আরটিভি, ঢাকা। 12তম দিনে অনেকটাই ভেঙে পড়েছে কঠোর লকডাউন। রাজধানীর ছোট বড় শপিং মল, মার্কেট ও সিনেমা হল বন্ধ থাকলেও গেল কয়েকদিনের চেয়ে বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ার পাশাপাশি ঘরের বাইরে কর্মব্যস্ত মানুষের আনাগোনা খুব বেশি। কোনো কোনো এলাকায় যানজট সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। রাস্তার এমন গাড়িবহর দেখে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলছে। কর্মচাঞ্চল্য যেন সাধারণ দিনের মতোই। লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে যেভাবে পারছে বের হচ্ছে ঘর থেকে, মানছেন না স্বাস্থ্যবিধি। না মানার পেছনেও নানা অজুহাত। আমার আজকে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য মাল
খালাস হবে, বুঝছেন? ওই বন্ধুরা টাকা পাঠাইতে হবে আমাকে ব্যাংক থেকে। মাস্ক তো ছিল আর কি, মাস্কটা পরে গেছে আর কি, মলা হয়ে গেছে, এই জন্য ফেলাই দিছে। এই সামনে থেকে এটা কিনে নেব না স্যার। মাস্ক ছিল, কাজের তো আসছে তো, মাত্র লিফটের লোক আটকে গেছিল, ওখান থেকে আসছি মাত্র। এয়ারপোর্টে যাচ্ছে, এই ধরনের কোনো কাগজ কি দেয় কোনো? আমরা ঢাকা টিভির কাজ করি, জুয়েল ভাই এখানে যে উত্তরা ব্রাঞ্চের, উনি আপনি ফোনে কথা বলেন ওনার সাথে। এই যে এনবিআর নিউজ ওনাদের মেইন হইল গিয়াছে চ্যানেল এরিয়াটা। রাস্তায় গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ি, রিক্সা, মোটরসাইকেলের চাপ সামলাতেই নাস্তানাবুদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা যথেষ্ট যাচাই বাছাই করছি, সূক্ষ্মভাবে প্রতিটা বিষয় দেখে শুনে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অহেতুক যাতে কেউ বাড়ির বাইরে না আসেন এবং সবাইকে ঘরে ফেরানোর উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য। করোনার ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণে দেওয়া হয়েছিল কঠোর লকডাউন, তবে স্বতঃস্ফূর্তভাবে পালন না হওয়ায় কিংবা মানাতে কর্তৃপক্ষের ঢিলেমির সামনে তৈরি করবে বড় বিপদ, এমনটাই আশঙ্কা সচেতন মহলের। রায়হান শোভন, RTV, ঢাকা। জাল টাকা কারবারির মূল হোতা স্বামী স্ত্রী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রাজধানীর ভাটারায় অভিযান চালিয়ে 50 লাখের বেশি জাল টাকা উদ্ধার করা হয়। কোরবানির পশুর হাটেই এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আটককৃতরা। শরীয়ত খানের রিপোর্ট। পারিবারিকভাবে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে জাল টাকার মিনি কারখানা বানিয়েছিল রহিম ও তার স্ত্রী ফাতেমা। শুধুমাত্র কয়েকটি প্রিন্টার দিয়ে কোটি কোটি টাকা ছাপাচ্ছিল তারা। ও এগুলো করে আর আমি একটু সহযোগিতা করি, আগাই টাগাই দিই, রান্না বাড়া করি, ঘরের কাজ কাম করি। আমি এগুলো করে আমার ওয়াইফ আমার সাথে সহযোগিতা করে। আমি সোহাগ নামের এক লোকের কাছ থেকে কাজটা শিখছি, বরিশাল বাড়ি। জাল টাকা তৈরি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত 3টি পর্যায়ে সিন্ডিকেট ভিত্তিক লোক কাজ করে। 2টা ছেলে আছে, ওরা আমার কাছ থেকে নিয়ে ওরা আপনার দোকানে দোকানে ভাঙায়, পার্টির কাছে বিক্রি করে। ঢাকার বাইরের পার্টি আছে, ঢাকার পার্টি আছে, ওরা ডিলার, আমার ডিলার। ওরা নিয়ে আবার খুচরা যে ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করে। 1 লাখ টাকা 17,000 টাকা কিনি, তারপরে আমরা দোকানে ভাঙাই। কিভাবে? এই 2-300 টাকা খরচ করে। পাবলিকেও ধরে কয়েকবার 3-4 বার গ্রেপ্তার করা দিছে, অনেকবার গ্রেপ্তার হয়েছে। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন এই দম্পতি। তাদের কাছ থেকে 1000 ও 500 টাকার বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। কুরবানি ঈদ সহ অন্যান্য জায়গায় যেহেতু এই মুহূর্তে প্রচুর কাঁচা টাকার ক্রয় বিক্রয় হয়, তো সেটাকেই আসলে টার্গেট করে তারা বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়। জাল টাকার ব্যবসায়ীদের দমনে আইন আরো কঠিন করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। একটা নতুন আইন ফ্রেম হওয়ার কথা, যেখানে জাল টাকার জন্য শ্রেণীবিন্যাস করা আছে, কাদের কিভাবে সাজা হবে এবং কাদেরকে কিভাবে আটক করা হতে যাবে। তো সেই আইনটা যদি তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে জাল টাকার কারবারিদের এবং ব্যবসায়ীদের ব্যাপারে আমরা আরও স্পেসিফিক ধারাতে মামলা দিতে পারবো। প্রতিবারই ঈদের আগে জাল নোটের কারবারিদের তৎপরতা বেড়ে যায়, আর এসব জাল নোট ব্যবসায়ীদের টার্গেটে থাকে মূলত বৃদ্ধ, দরিদ্র ও নিম্ন আয়ের লোকেরা। শরীয়ত খান, RTV, ঢাকা। অনিয়ম ঢাকতে সাতক্ষীরার কলারওয়ায় বুলডোজার দিয়ে রাতারাতি গুড়িয়ে দেওয়া হলো আশ্রয়ণ প্রকল্পের 14টি ঘর। এইসব ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর উপহারের চিহ্ন মুছে ফেলার দায় চাপালেন সাবেক ইউএনও ও লাঙ্গলছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। 14টি ঘর ছিল। সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তেলকুপি গ্রামে অনিয়মের চিহ্ন মুছে দিতে 14টি ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এর আগে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম লালটু অভিযোগ করেছেন, বিদায়ী ইউএনও এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যোগসাজশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে রাতের আঁধারে ঘরগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা। সকালবেলা দেখি টিউনো সাহেব নিজেই মোটরসাইকেলে চলে এসেছে, আমি সাথে সাথে আমার এখানে একটা ঘের আছে, ঘেরে কিছু মাছ আছে, খাদ্য দিতে এসেছে। আসলাম হাঁটতে হাঁটতে, চলে এসে দেখি যে বেশ কিছু লোকজন ঘরে হাতুড় দিয়ে ভাঙা আরম্ভ করেছে, কেউ টিল খুলতেছে। প্রধানমন্ত্রীর এই প্রকল্পে এত বড় দুঃসাহস যে রাতের আধারে 14টি ঘর রাতারাতি উধাও করে দেওয়া হয়েছে দুর্নীতি ঢাকতে। এই ঘটনার সাথে যারা জড়িত, সেটা পিআইও হোক, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক,
বা চেয়ারম্যান হোক, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। এদিকে সোমবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার ফাজিলপুরের আশ্রয়ণ প্রকল্পের 16টি ঘর পরিদর্শন করা হয়। এ সময় বসবাসকারীদের সমস্যার কথা শোনা হয়। সোমবার দুপুরে জামালপুরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন জেলা প্রশাসক মোর্শেদা জামান। এ সময় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত প্রায় 200 ঘরে বসবাসকারীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন তিনি। শাহাবুদ্দিন শিহাব, RTV। নারায়ণগঞ্জের 2500 ও বন্দরে 2টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 3টি শক্তিশালী বোমা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, জেহাদি বই উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর আগে রোববার ঢাকার যাত্রাবাড়ি থেকে মোটরসাইকেল সহ আবদুল্লাহ আল মামুন নামের 90 জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে 2500 জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। পরে নাইম নামে আরও একজনকে আটক করলে তার দেয়া তথ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেউঢালা কাজীপাড়া গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সোয়াট টিম এবং বোম ডিসপোজাল টিম সহ আমরা এই ঘটনাস্থলে চলে আসি এবং আপনারা দেখতে পেয়েছেন, আপনাদের মাধ্যমে দেশবাসী দেখতে পেয়েছে যে 3টি শক্তিশালী আইডি ডিফিউজ করেছে আমাদের বোম ডিসপোজাল টিম। একজন ম্যানেজারের ভুল সিদ্ধান্তেই কি ঝরে গেল 52টি তাজা প্রাণ। নারায়ণগঞ্জ রূপগঞ্জের সজীব গ্রুপের কারখানায় আগুন লাগার পর শ্বাস প্রশ্বাসে অসুবিধা হওয়ায় ম্যানেজার মাহবুবুর রহমান শ্রমিকদের 4 তলায় একটি এসি রুমে নিয়ে যান। তাতে ফল হয় উল্টো। আগুন ভয়ঙ্কর হয়ে ওঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সেখান থেকে উদ্ধার করতে পারেনি। রূপগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজিফ ফরাইসি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার বিকেলে সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজের একটি ভবনে আগুন লেগে মারা যান 52 জন। ভবনটিতে এর আগে কয়েকবার আগুন লাগলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। ছিল না জরুরি নির্গমন পথও, 2টি সিঁড়িও ছিল তালাবদ্ধ। ওই দিন আসলে কি ঘটেছিল তা জানতে কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকৌশলী খলিলুর রহমানের সঙ্গে। আগুনটা শুরুতে নিভানো গেল না? আমরা তো যখন ছড়িয়ে গেছে তখন তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ নিচে আমাদের ফয়েল পেপারটা, এরপরে কার্টুন, এইগুলোতে যদি আগুন লেগে যায় তাহলে তো ওই শুধু ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সম্ভব না। আচ্ছা, এর আগেও একবার নাকি এখানে আগুন লেগেছে? এর আগে ওই লাচ্ছায় লাগছে, ওটা ওই লাচ্ছা ভাজার সময় ওখানকার অপারেটরদের জন্য লাগছে। কয় তলায় লেগেছিল? এটা 5 তলায়। আগুন লাগলে জরুরি নির্গমন বের হয়ে যাবে, সেই পথ আছে? সেই পথটা আমাদের নাই। এটা আমাদেরও একটা ব্যর্থতা, প্লাস যে সিভিল ডিপার্টমেন্ট আছে, সিভিল ডিপার্টমেন্ট বলতে ফায়ার সার্ভিসের, ওরা যেগুলো অনুমোদন দেয় এটা, এরপরে আইএসও আছে, কারণ আইএসও এগুলো ছাড়া অনুমোদন কেন দিল? শুধু আজকে আমাদের ফ্যাক্টরিটা পুড়ছে বলে তাই না, আপনি যদি শতকরা হারে দেখেন 100টার ভিতরে আপনি 90টায় আমাদের এই ফায়ার এক্সিট পাবেন না। এই যে আগুনে এতগুলো মানুষ মারা গেল এবং 4 তলায়, সেখানে এতগুলো মানুষ মারা যাওয়ার কারণ? হ্যাঁ, এই 4 তলায় আমাদের প্রোডাকশন চলছিল। ওই সেকশনে আমাদের প্রায় 40 থেকে 50 জন কাজ করছিল, বুঝছেন, এবং ওখানে সেই ফ্লোর ম্যানেজার ছিল। ওদের বলছে যে তোমরা এসি রুমের ভিতরে আসো, মানে বড় একটা রুম আছে, আর ওটা ওই সেকশনটা অর্ধেকই এসি করা। ওনার মাথায় ওই সময় যতটুকু বুদ্ধি খেলছে আর কি, উনি এটাই করে ওনার সিদ্ধান্ত নিতে, এখন ওই সিদ্ধান্তটাই আমাদের বেশি মানে ঝামেলায় ফেলে দিছে। পুরো সিস্টেমটাই ডেভেলপ করা উচিত। CO2টা দূর থেকে ছেড়ে দিলে ওটা বোম ব্লাস্ট হয়ে আগুন নিভে যায়, কার্বন ডাইঅক্সাইডটা। আমাদের এই প্রযুক্তিটা এখন আমাদের হাতে পৌঁছায় নাই কেন? সজীব গ্রুপের উপসহকারী প্রকৌশলী, তার কথা থেকেই আসলে প্রমাণিত হয়, একদিকে যেমন এই ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রয়োজনীয় সেটি নেওয়া ছিল না এবং আধুনিক কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না, অন্যদিকে জরুরি নির্গমন আগুন লাগার পর যেটি দিয়ে মানুষ বের হয়ে যাবে সেই ব্যবস্থাটি ছিল না, যে কারণে এখানে এত প্রাণহানি এবং এত ক্ষয়ক্ষতি। নাজিব ফরাইসি, RTV, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সিরাজগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে অনেকটাই ভেঙে পড়েছে চিকিৎসা সেবা।
কোভিড রোগীদের চিকিৎসায় অবহেলার পাশাপাশি দেয়া হচ্ছে না পুষ্টিকর খাবার। নার্সের বদলে সেবা দিচ্ছে ওয়ার্ড বয়রা। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও গেল ৮ মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ করেছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সিরাজগঞ্জ সংবাদদাতার তথ্যছবিতে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সিরাজগঞ্জে করোনা রোগীদের প্রাতিষ্ঠানিক আইসোলেশন হিসেবে 250 শয্যার সদর হাসপাতাল ও কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বর্তমানে এই দুটি হাসপাতালে 25 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে সময় মতো নার্স না পাওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ সহ নানা অব্যবস্থাপনার কথা জানালেন রোগীর স্বজনরা। ওইসব পর্যাপ্ত নার্সেরও না, একদিকে করোনা পজিটিভ রোগী, এক জায়গায় হচ্ছে অন্য রোগী, মানে ওইখান থেকে আবার অন্য রোগী ঢুকতেছে। একটা এখানে বিভিন্ন লোকজন যা আশা করতেছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা নেই, তারপরে ফ্লোরগুলো পরিষ্কার করে না, বাথরুমের অবস্থা খুবই খারাপ। দুইটা পাউরুটি, একটা কলা, 2টা ডিম, এই তো সকালে আর দুপুরে মুরগির দিক আর মাছ দিক, আর সাথে ডাউল দেয়, বিকেলে বা সবজি দেয়। তো আর 300 টাকা লাগে না। 8 মাস ধরে বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন করোনা ইউনিটে কর্মরত ওয়ার্ড বয়রা। কাজ করি ঠিকই, কিন্তু আমাদের বেতন ভাতা নাই। আমরা কষ্টের মধ্যে আছি, কিন্তু আমরা কাজ বন্ধ দেই। এখান থেকে সরাসরি আমাদের বাসে যাইতে হয়, বাসে যেয়ে আবার ডিউটি আসতে হয়। সেক্ষেত্রে আমাদের ফ্যামিলিরা অনেক ঝুঁকির পড়ে। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলার সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক। এদিকে করোনা সংক্রমণ হু করে বাড়লেও সচেতনতার অভাব রয়েছে গ্রামের মানুষের মধ্যে। আমরা যে রোগীটা শনাক্ত করতে না পারতেছি, সে যখন ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু আরো অন্তত 10-15 জনকে সংক্রমিত করে ফেলবে। এই জন্য আমাদের চেষ্টায় আমরা আছি যে যত দ্রুত আমরা পজিটিভ রোগী ধরতে পারি, তাকে আসলে আনতে পারি। গেল শনিবার পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মোট শনাক্ত 5668 জন, মারা গেছেন 35 জন। দীপ্তচন্দ্র পাল, RTV। লকডাউনে কাজ না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন পঞ্চগড়ের হাজারো শ্রমজীবী। কাজের আশায় বাইরে বের হলেও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। খাবার সহায়তা নিশ্চিত না করে লকডাউন দেয় ক্ষোভ জানান তারা। পরিবার নিয়ে বেঁচে থাকতে সহায়তার দাবি শ্রমিকদের। পঞ্চগড় দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে প্রায় 12 লাখ মানুষের বসবাস। এর মধ্যে কয়েক লাখ মানুষ শ্রমজীবী। পরিবহন, হোটেল, রিক্সা, কৃষি, পাথর নির্মাণ কাজ সহ ছোট বড় বিভিন্ন কাজে শ্রম দিয়ে সংসার চলে তাদের। কিন্তু লকডাউনে কাজ না থাকায় খাবার সংকটে আছেন তারা। পরিবারের খাবার চাহিদা মেটাতে বিধিনিষেধেও হাটবাজারে কাজ খুঁজে বেড়াচ্ছেন তারা, যদিও দিন শেষে খালি হাতে ফিরছেন। আগে আমরা ডেলি মনে করেন 500-700 টাকা 800 টাকা ইনকাম করছি, এখন কোনো ইনকাম নাই। পেটা শুকায় আছে, আর কোনটা জালে তো বলে বন্ধ বন্ধ, খাবার নাই। এই জন্য কাজ কাম আসি, এখন তো আসে দেখি পুলিশ। লকডাউনের কারণে ভয়ে কেউ কাজে নিতে যায় না। খিদে লাগেছে, খাবার নাই, গরিব মানুষ কি খাবো? পরিবার পরিজন নিয়ে আমাদের মনে করেন যে না খাওয়ার দিন কাটাতে হচ্ছে। এখন কাজে কামে নামতে চাই, নামতে পুলিশ পিটায়। করোনা নিয়ন্ত্রণে লকডাউনের পক্ষে হলেও খাবার সহায়তা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। গরিব দুঃখী আমরা 1 টাকা পাইও না, 100 চাউল গমও পাই না। দূরপাল্লার গাড়ি বন্ধ করে দিচ্ছেন, আমরা মিনি রিক্সা কি করে খাবো? অসহায় এই শ্রমিকদের সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধিও। তাদেরকে লকডাউনে রাখার ব্যবস্থা করেছি। বিভিন্ন পেশার শ্রমিক যারা রয়েছে তাদেরকে যেন আমরা কিছু সহায়তা দিতে পারি। লকডাউন সফল করতে শ্রমজীবী মানুষের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার দাবি স্থানীয় সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV। দিনাজপুরের নবাবগঞ্জের চরকাই রেঞ্জের অধীনে ডাংসের ঘাট এলাকায় 8 একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ 25 বছর এই জায়গা অবৈধ দখলে ছিল। রোববার জমি উদ্ধারের পর সেখানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। চরকাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুল আলম জানান, বন বিভাগের জমি দখল করে গম, ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষাবাদ করত এলাকার প্রভাবশালীরা। স্থানীয় প্রশাসনের সহায়তায় এসব জমি দখলমুক্ত করা হয়। অবৈধ দখলে থাকা সব জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলেও জানান তিনি। হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানাননি জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে তাকে বিদায়ের সম্ভাষণ জানিয়েছেন সতীর্থরা। বিস্তারিত জানাচ্ছেন মমিন রোহন।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেছে বাংলাদেশ, কিন্তু নেই তেমন কোনো আনন্দ উদযাপন। কেবলই শোনা যায় হৃদয় ভাঙার শব্দ। টেস্ট ক্রিকেট থেকে ঝরে গেলেন পঞ্চ পাণ্ডবের আরও একজন। সাদা পোশাকে থেমে গেল মাহমুদুল্লাহর পথ চলা। হারারে টেস্টের মাঝপথেই বাজল বিদায়ের সুর। তার ভক্ত সমর্থকদের মনে জমা থাকলো নানা যদি কিন্তু। তবে অবসরের ব্যাপারে এখনও খোলামেলা কিছু জানাননি মাহমুদুল্লাহ। হারারে টেস্টের শেষ দিনে তাকে সতীর্থদের গার্ড অব অনার দেওয়া আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম মিরাজদের আবেগ ঘন পোস্টেই পরিষ্কার, ক্রিকেটের অভিজাত আঙিনায় আর দেখা যাবে না এই সাইলেন্ট কিলারকে। টেস্ট কাপ্তান মুমিনুল হক লিখেছেন, আপনার সঙ্গে পথ চলতে পারাটা সত্যি সম্মানের। সাদা পোশাকে আর সুযোগ না থাকলেও রঙিন পোশাকে মাহমুদুল্লাহর সঙ্গে আরও সময় কাটানোর অপেক্ষার কথা লিখেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসিয়েছেন ইমরুল কায়েস, মেহেদি মিরাজ, কামরুল ইসলাম রাব্বি থেকে শুরু করে নাইম হাসান সবাই। নিভৃতচারী মাহমুদুল্লাহ সাদা পোশাকটা তুলে রাখলেন আলমারিতে। এবার সবটুকু রং ছড়িয়ে পড়ুক রঙিন পোশাকে, এমনটাই কামনা তার ভক্ত সমর্থকদের। মমিন রোহন, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।